রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। কলেজগুলোতে শিক্ষক অধ্যাপক সংকট তীব্র। পঠন পাঠন এদিক থেকে ব্যাঘাত ঘটছে এবং পঠন পাঠনে ব্যাঘাত করার বিষয়গুলো ছাত্রছাত্রীরা তাদের মতন করে শিক্ষা দপ্তরে জানাচ্ছেন, লিখিতভাবে জানাচ্ছেন। রাজধানীর বেশ কয়েকটি স্কুলে অস্বাভাবিক শিক্ষক সংকট, তার উপর বদলি ইত্যাদি নিয়ে হয়তো আগামী দিনে আন্দোলন চলবে, আগামী দিনেও কথা হবে। কিন্তু তার পাশাপাশি বিভিন্ন সময় ছাত্র সংগঠন, শিক্ষা দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে তারা দাবিগুলো উত্থাপন করেন এবং সেই দাবি উত্থাপনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। আমরা কয়েকটি জায়গার দৃশ্য অবশ্যই দেখাবো, কয়েকটি সংগঠন কীভাবে সরব হয়েছে তাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। এনএসওয়াই আজ ডেপুটেশন দিয়েছে, ছাত্ররা রাস্তায় নেমে শিক্ষকের দাবি করেছেন। তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গা থেকে যারা বেকাররা আছেন তারা তাদের কথা বলছেন। শিক্ষক নিয়োগ খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমরা যে স্লাগ নেম আপনাদের কাছে বা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের মাধ্যমে আলোচনা অবশ্যই করব। সেদিক থেকে স্কুল কলেজে শিক্ষক দিন, শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ছাত্রছাত্রী, অভিভাবক, স্কুল শিক্ষক, শিক্ষিকা এবং অবশ্যই বিএড ডিএলএড বেকারদের তরফে সেই দাবি, কারণ সেই সংকট দূরীকরণে উদ্যোগী হতে হবে। কলেজগুলোতে পঠন পাঠন লাটে উঠেছে, কথা প্রায়শই শোনা যায় এবং আপনারা অনেকে অবগত আছেন। 2023 সালের প্রথম ব্যাচের অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 লাগুর পর প্রথম ব্যাচ 2023 ছিল এবং সেই ব্যাচের যখন প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ হলো, সেদিক থেকে ফলাফল নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যে উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে, তার নিরিখে উচ্চশিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে। কিন্তু এই সময়ের মধ্যে বোধহয় এটাও খুব গুরুত্বপূর্ণ যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিক্ষক নিয়োগ ত্বরান্বিত করতে হবে, শিক্ষক অধ্যাপক নিয়োগ ত্বরান্বিত করতে হবে, স্কুল কলেজে সেখানে অধ্যাপক নিয়োগকে জোরালো করতে হবে। সেদিক থেকে আজ এনএসওয়ের তরফে কি বক্তব্য ছিল, আমির হোসেন কি বলছেন আমরা একবার শুনবো। বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের 25 তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে 1,25,000 মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং 17 লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 2400 টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 1800 টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে, সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না, অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে, হতাশায় ভুগছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন এনএসওয়াইয়ের পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয়। এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি, আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষ এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে। আরেকটা ডিমান্ড আমাদের ছিল যে আমাদের রাজ্যের মধ্যে গত 2-3 বছর ধরে ছাত্রছাত্রীরা ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ছাত্রছাত্রীরা যেন অনতিবিলম্বে ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পায় এবং এটা যেন তাদেরকে একটা সঞ্জীবনীর মতো হয়ে দাঁড়াবে, তাই আমরা এই ড্রেস গ্র্যান্টের জন্য স্যারের কাছে ডিমান্ড রেখেছি। তার পাশাপাশি আমরা বলে এসেছি যে রাজ্যের মধ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে কোনো প্রকারের সেখানে ভালো শিক্ষা নেই, স্কুলগুলোর মধ্যে টিচার নেই, শিক্ষা ব্যবস্থা নেই, একেবারে ভেঙে পড়েছে। আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কচিকাঁচা ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় এসে নামছে, শিক্ষকের দাবি করছে। যেখানে স্কুলগুলোতে শিক্ষক নেই, যেখানে শিক্ষার পঠন পাঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিয়ের নাম দিয়ে ছাত্রছাত্রীদের শোষণ করা হচ্ছে, এটা যেন বন্ধ করা হয়। আমরা এও বলে এসেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যার ফলে আমরা দেখেছি কলেজের মধ্যে 80% ছাত্রছাত্রী ফেল হয়েছে, তারা রাস্তায় এসে ধর্ণা দিচ্ছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। তাদের পাশ করাবে নাকি ফেল করবে সে বিষয়ে বলছি না, আমরা শুধু জানতে চাই এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই যে আমাদের রাজ্যের 80% ছাত্রছাত্রী ফেল করেছে, এর দায় কে নেবে? কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, প্রিন্সিপাল নেই, ফ্যাকাল্টি নেই, তারা
আমাদের কলেজগুলোকে একেবারে একটা বদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে পরিচালনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবগুলো বিষয় নিয়ে আজকে ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি এবং এই দাবিগুলো উত্থাপন করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই যে পরীক্ষার ফি যেটা নেওয়া হচ্ছে সেটাকে কিভাবে লাঘব করা যায় উনি দেখবেন। পাশাপাশি ড্রেস গ্যান্টের বিষয়টা উনি আমাদের সামনে ফোন করে জানতে চেয়েছিলেন, ওনার দপ্তর সঠিক উত্তর ওনাকে জানাতে পারেনি, তাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার যে দপ্তরের কর্মচারী আছে তাদের সঙ্গে কথা বলে ড্রেস গ্যান্টের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে উনি দেওয়ার চেষ্টা করবেন। আর ওই পরীক্ষার ফি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে এটাকে উনি লাঘব করার চেষ্টা করবেন এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আর যদি এটা না করা হয় তাহলে আগামী দিনে আমাদের ছাত্র সংগঠন আবারও এই দপ্তরে আসবো, প্রয়োজন বোধে শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা ঘেরাও করে আমাদের দাবি আদায় করার চেষ্টা করবো এবং আদায় করে ছাড়ব। আপনারা শুনলেন এবং এনএসইউ এর তরফে কি বক্তব্য ছিল, কি দাবি ছিল, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকটের বিষয়ে কি বক্তব্য, কি আন্দোলন, পড়ুয়াদের কি বক্তব্য, সেই বিষয়গুলো আমরা বরাবরই আপনাদের কাছে তুলে ধরি। আজও ছিল। পড়ুয়ারা আজ রাজপথে নেমেছেন, কেন নেমেছেন, তাদের কি বক্তব্য, তারা দাবি করেছেন বা তাদের বক্তব্য এই সময়ের মধ্যে শিক্ষক বদলির প্রতিবাদ তারা করছেন। 10 কাঞ্চনপুর সড়ক অবরোধ করে সেই দাবি তারা সরকারের উদ্দেশ্যে, শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে রেখেছেন। আমরা একবার শুনি তাদের কি বক্তব্য। যে রাস্তা অবরোধ শ্যামপুর স্কুলের সামনে আপনারা অভিভাবকদের কি অভিমত রয়েছে? বিদ্যাজ্যোতি স্কুল আমরা আগে আসবো সরকারি স্কুল ওখানে তারা আছে না সিবিএসসি স্কুল করছে, সিবিএসসি স্কুল করানোর পরে আমরা এটা পারতাম না, এত টাকা পয়সা দিয়েছে আমরা দ্বারা সম্ভব। সিবিএসসি স্কুলে যে মানে এরা কি চাঁদার হারটা বেশি? হ্যাঁ হ্যাঁ বেশি। কয়েকদিন পরে পরে তারা বলতেছে আজকে অত লাগবো, কালকে অত লাগবো, আজকে অত টাকা লাগবো। আমরা তো এইটা দিতেছি, ঠিক আছে, খুব কষ্ট করে দিতেছি, তারপরে কোনো আমরা পরিবর্তন হয়েছে না। আমরা পুলাপন আরো খারাপের দিকে আমরা দেখতেছি। তাহলে আমার কি লাভ হলো বিদ্যাজ্যোতি হইয়া? স্কুলে পর্যাপ্ত মাস্টার শিক্ষক আসেনি? শিক্ষক আমরা একদম কম স্যার। আমরা তো গরিব মানুষ, আজকের এই আন্দোলনের মূল ইস্যু কি? আমাদের স্কুল আগে ছিল, আমাদের স্কুল আগে টিবিএসসি ছিল, এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হয় আমাদের স্কুলে যে নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস, বিমানী ভারত একতা মিশন ইউনিটেড ত্রিপুরার আমি সভাপতি। আমি বলছি আমাদের যে এখন গভর্নমেন্ট ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট বা রাজ্যে যে রাজ্য আছে, এই গভর্নমেন্টটা আমি অন্তত ব্যক্তিগত ভাবে আমার সংগঠন থেকে আমি মনে করি যে এটা আমরা ভারতীয় সরকার না, এটা কোন রকমে আমরা মাইনে নিতে পারি না। কারণ এই কারণে মাইনে নিতে পারি না যে সরকারটা শিক্ষার উপরে আক্রমণ আনতে পারে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে আর তাদের নিজের মন্দিরের ব্যবসা বাড়াইতে পারে। এটা কি ভারতীয় সরকার না ভারতীয় সরকারের মধ্যে এরা পড়ে? ভারতবাসীর মধ্যে কি এরা পড়ে? এটাই আমার তাদের কাছে প্রশ্ন এই সরকার থাকাতে। এবং ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী আছে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের কাছে আমার এটা জিজ্ঞাসা যে এটা কি ভারতীয় সরকার? আর ভারতীয় সরকার হলো শিক্ষা ব্যবস্থার উপরে এইরকম পরিস্থিতি কেন হবে? সমস্ত ব্যবসা বাণিজ্য তারা নিয়ে যেতেছে, ব্রাহ্মণরা নিয়ে যেতেছে এবং আমাদের দেশের যে ব্রেনি যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা জীবন দ্বারা বরবাদ করে দিয়েছে, বেরোজগার করে দিতেছে। কারণ আমরা কিভাবে মানতে পারি এই সরকারটা আমরা দেশের ভারতীয়? আমি নিন্দা জানাই, ঘৃণা জানাই এদেরকে, এই আরএসএস মনোবাদী সরকারটারে। এরা বিদেশি, এরা আর্য সরকার, এটা ভারতীয় না। আমি এটা অনুরোধ করবো ত্রিপুরা রাজ্যের যারা মা বোনেরা আছেন এবং অভিভাবকরা আছে, প্রত্যেকের কাছে বলবো এদেরকে বহিষ্কার করুন এবং আজকের কথাটা যে আপনার মাধ্যমে যে প্রচারটা হবে তারা যেন একদম সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে যে আমি কোনো জায়গাতে ভুল করছি কিনা। নাহলে এইভাবে আমাদের পেছনের দিকে নিয়ে আসা আর অন্য রাষ্ট্রে আজ্ঞায় দেওয়া, সামনের দিকে আজ্ঞায় দেওয়া আর নিজেদের সম্বল বাড়ানো এই ব্রাহ্মণদের,
এটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। আর আমাদের যারা মুখ্যমন্ত্রী বানাইতেছে, যারা প্রধানমন্ত্রী বানাইতেছে, তাদের ডালাও ভাবে দেওয়া দিচ্ছে, বুধ কাজ করো, চুরি করো, চামারা করো, বাজেট মেরা তো নির্দেশনে টাকা তুলো, কাজ করো, এমন কাজ করো যাতে কাজগুলি ধ্বংস হয়ে যায়, 6 মাসে বেশি না যায়, তাহলে আবার রাষ্ট্রতে সেম কাজ দেশের কোনো উন্নতি হবে না। এইটাই হলো এদের পলিসি। এরা বিদেশি কি কয় চোর নিকয়, এরা বিদেশি চোর, এরা ভারতীয় সরকারের না, এরা বিদেশি চোর এবং বিদেশের পক্ষই তারা আমরা ভারতবর্ষে আক্রমণ আনছে। এগুলি বোঝার দরকার আছে। আমি বলছি আগামী দিন তাদের বিরুদ্ধে আমরা লড়াই হবে, ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করব দাদা, ভীম আর্মি শুরু করবে এবং শুরুর একটা জলক শুরু হয়ে গেছে তাদের বিরুদ্ধে। তাদের অত্যাচারে আমরা ভারতবর্ষ দিনের পর দিন আমরা অস্তিত্বহীন হয়ে যেতেছি। বুদ্ধিমান ছেলে ফেলেরা ধ্বংস করে দিতেছে, বেরোজগারি করে দিতেছে, তারা রাজার হালে বা ধন রত্ন নিজেরা হাতে নিতেছে, জায়গা জমি নিয়ে নিতেছে। আপনার তার একটা প্রমাণ, আপনার ত্রিপুরা রাজ্যে প্রায় 400-450 অনুকূল ঠাকুরের আশ্রম, রামকৃষ্ণ মন্দির আছে, এই আছে সে আছে, যদি হিসাব করেন তাদের হাতে কি পর্যন্ত সম্পদ আপনার আমাদের স্কুল আগে টিবিএসসি ছিল, এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হওয়ায় আমাদের স্কুলের যে ফি আছে সেই ফি বাড়ানো হয়েছে। আমাদের পক্ষে সেই ফিস দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের প্যারেন্টসের পক্ষেও সম্ভব হচ্ছে না সেটা। তার জন্য আমরা এই বিদ্যাজ্যোতি বন্ধ করে টিবিএসসি চাইছি। টিবিএসসি আরও কারণ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে এত ফি দেওয়ার আমরা কি দরকার, কোনো মেন স্ট্রাকচার নাই, কোনো মানে নতুন লাইব্রেরি নাই বা ল্যাপটপ নাই বা কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। টিচারেরও অভাব আছে। আর মানে আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাইতেছি স্কুলের মধ্যে। আমরা অত ফি দিয়ে লাভ কিতা, যদি আমরা এমন সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা যদি না পাই আমরা নাই। মানে তাহলে আপনাদের বক্তব্য কি, মানে সিবিএসসি প্যাটার্ন বাদ হোক, বিদ্যাজ্যোতি বাদ হোক? হ্যাঁ, আমাদের এটাই যে উচ্চ হয়েছে, মানে আমরা চাই যে আমরা বিদ্যাজ্যোতি বন্ধ হয়ে আবার টিবিএসসি দেওয়া হোক। এটা স্কুলের নাম কি? কিষানপুর ক্লাস 12 স্কুল। সামনে রেখে তারা আজকে রাস্তা, এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ সিবিএসসির গাইডলাইন, এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না, কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার, সেটা আমাকে মানতেই হবে। পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা 2-1 জন বুঝতে চায় না। কিন্তু টোটাল এলাকাটা তো আসলে রুরাল, এখানে তো আপনার এই অভিভাবক যারা রয়েছে তারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা দরকার। সেই হিসাবে আপনাদের যে স্কুল ফিস ধার্য করেছেন সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো তারা দিতে পারছে না। এই বিষয়টাকে কি মানবতার চোখে দেখা যায়? স্কুল কর্তৃপক্ষ কি কিছু করতে পারবে? হ্যাঁ, সেই জন্য আমরা একটা অপশান রেখেছি, যারা দুর্বলতর শ্রেণী, এসএমসি চেয়ারম্যান হিসেবে এসডিএম এবং আমাদের লোকাল থেকে একজন থাকে, এবং আমরা সবাই মিলিয়ে ওদেরকে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে ছাড় দিচ্ছি, ফ্রিডম কোড করা হচ্ছে। তারা বলছে স্কুলে শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ত নাই, মানে অভাব রয়েছে। সেই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে? আমার মতামত, আমাদের স্কুলে ককবরক 9 থেকে 12 পর্যন্ত আছে, সেগুলি জন্য একজনও ককবরকের টিচার নেই। পাশাপাশি জিওগ্রাফির প্রবলেম রয়েছে। জিওগ্রাফি যে টিচার, উনি ম্যাটারনিটি লিভে আছে, প্রায় 9 মাস অনুপস্থিত থাকবে। 9 মাস গেলে ওদের অনেকটাই সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস বেকার করছে আমাদের। এই বিষয়গুলি কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে আছে এবং ওনারা বলেছেন যে জিওগ্রাফির পর্যাপ্ত টিচার নেই। কিন্তু 9 মাস তো সাংঘাতিক ব্যাপার না? একটা সেশনে মানে ছাত্রের সেশনটাই পুরোটা বাতিল, তাহলে তো এই জিওগ্রাফির ক্লাস কীভাবে হচ্ছে? আমি পাশাপাশি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, ম্যাটারনিটি লিভে থেকে ওই দিদিমণি ক্লাসের ব্যবস্থা করেছি, সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। মধ্যে রেজিস্ট্রেশন ফিগুলি আমরা কালেকশন করতে পারি। পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট ফি আমরা 1000 টাকা নিয়েছি এবং অন্যান্য তাদের স্পোর্টস ফি, কালচারাল ফি, গভর্নমেন্ট অর্ডার মোতাবেক সেগুলি আমরা নিচ্ছি এবং সঙ্গে আমরা পিরিয়ডিক্যাল টেস্ট রিকোয়েস্ট করছি যে বর্ণালী ম্যাডাম রে এখানে রেখা দিয়ে যাইতো। হ্যাঁ, তারপরে সাড়ে কিটা হইয়া গেছে, মানে মাস্টারের বদলে মাস্টার দিব। তো তোমরা মানিয়ে নিছেন এটা? হ্যাঁ, মানিয়ে নিছি। মানে তার বদলে আরেকটা চেঞ্জ করা হইব? হ্যাঁ।
কে আইছে আপনারা দেখবেন কাগজটা কে দিছে আপনাদের? এখন সারা দিছে আইএস সারা দিছে কোন আইএস? কাঞ্চনপুর আইএস না স্টেটের না রে দিছে? লিখিত মানে স্টেটের আইএস। এখান থেকে যদি আপনারা যদি একদম থেকে লয়ে যান তাহলে ছাত্ররা কেমনে পড়াশোনা করবে স্যার? কারণ রাত্রে আমি জানি, রাত্রে শুধু জানি, আর রাত্রে জানি দেখে আমি আজকে সকালে ছাত্ররা বাইরে স্যার এটা কারণ এখন শুধু তিনজনের মধ্যে যদি একজন লইয়া যান আপনারা কেমনে স্কুল চলবো স্যার? কারণ যে ম্যাডাম আছে এই ম্যাডাম তো আপনারা শুনলেন এবং বিভিন্ন সময় আমরা যখন এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, কথাগুলো উত্থাপন করার চেষ্টা করি, তখন হয়তো অনেকে বলবেন যে যারা বেকাররা আছেন তারাও তো সেই দাবি করেন। স্কুলে শিক্ষক সংকটের বিষয়গুলো উত্থাপন করা হয়, বিভিন্ন সময় স্কুলে শিক্ষকের দাবি করা হয়, বিভিন্ন সময় সেই দাবিতে ডেপুটেশন দেওয়া হয়, স্মারকলিপি দেওয়া হয়। যারা একাধিক বিষয় নিয়ে কথা বলেন, স্কুল শিক্ষা নিয়ে, কলেজ শিক্ষা নিয়ে, তারাও সেই দাবি উত্থাপন করেন। আপনারা অনেকে জানেন যে এবার বিভিন্ন জায়গায় কলেজগুলোতে যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা ফেল করেছে 2023 সালে, যারা প্রথম সেমিস্টারে যারা 2023 সালে তারা যারা ফেল করেছেন, তাদের বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের সামনে, কখনো রাস্তায়, কখনো ইউনিভার্সিটির সামনে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবি যে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, সে দাবি পূরণে সরকার কি ভূমিকা নিচ্ছেন, দপ্তর কি উদ্যোগ নিচ্ছে, সেটা হয়তো সময় বলবে। তার আগে হয়তো এই সময়ের মধ্যে এই বিষয়গুলো জানার চেষ্টা প্রত্যেকেই করেন। আপনার কথাগুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শুনছেন, বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করছেন, বিভিন্ন সংগঠন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছে। ছাত্রছাত্রী, শিক্ষক সংগঠন নেতৃত্ব স্কুলগুলোতে পঠন পাঠন স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত শিক্ষক নিয়োগের দাবি করছেন। আমরা আরও একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, সেটা 2022 সালে যারা টেট পরীক্ষার্থী আছেন তাদের, সেখানে টেট পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগের দাবি উঠেছে। একটি বিষয় ছিল, সেই বিষয়টি কাটিয়ে উঠে টেট শিক্ষকদের নিয়োগের বিষয়টি জোরালো করার দাবি উঠেছে। তার পাশাপাশি যারা এসটিজিটি আছেন তাদের বিষয়টি বিচারাধীন, পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি এবং 2022 সালের পর টেট পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি, এসটিজিটি এসটিপিজিটি অনুষ্ঠিত হয়নি। সেদিক থেকে বিভিন্ন সময় বিএড ডিএলএড বেকাররা শিক্ষা দপ্তরে এসে তাদের দাবিগুলো উত্থাপন করেছেন, কথা বলার চেষ্টা করেছেন। আমরা সেদিক থেকে বলছি স্কুল কলেজে শিক্ষক দিন, শিক্ষামন্ত্রী, কারণ এই দাবি বেকারদের, এই দাবির শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের। রাজধানীর বেশ কয়েকটি স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা যে তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে তাদের এখানেও শিক্ষক সংকট রয়েছে এবং সেই শিক্ষক সংকট দূরীকরণে তারা মূলত তাদের বক্তব্য উপস্থাপন করেন, মূলত তাদের বক্তব্য উপস্থাপন করে সেই দাবিগুলো তারা তুলে ধরার চেষ্টা করেন। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা অবশ্যই টিআরবিটির মাধ্যমে হয়। প্রতি বছর যদি টিআরবিটির মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে এই যারা টেট উত্তীর্ণ যেমন আছেন তারা ঠিক তারা টেট পরীক্ষায় বসতে যান, তাদের কাছে বোধ হয় এই আজকের বিষয়টি বা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষক নিয়োগ অনতিবিলম্বে করতে হবে। কলেজগুলোতে যারা পঠন পাঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, ফলাফল নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করেন, তাদেরও জোরালো দাবি যে কলেজগুলোতে অন্যতম সংকট শিক্ষক অধ্যাপক সংকট, সেই শিক্ষক অধ্যাপক সংকট সেখানে দূর করতে হবে। তার জন্য বিশেষ উদ্যোগ সেখানে নিতে হবে এবং সেই বিশেষ উদ্যোগ নেওয়ার জোরালো দাবি বিভিন্ন সংগঠন ইতিমধ্যে করেছেন। বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতৃত্ব সেই দাবি করেছেন, বিভিন্ন ছাত্র যুব সংগঠন সে দাবি করছে। একাধিক জায়গায় এই দাবিতে তারা আন্দোলন যেমন করছেন, শিক্ষা দপ্তরে ডেপুটেশন যেমন দিচ্ছেন, ঠিক তেমনি বিভিন্ন জায়গায় এখন আন্দোলনে অভিভাবকরা সেখানে যুক্ত হয়ে পড়েছেন। অভিভাবকরা সেই দাবিগুলো সরাসরি সংবাদ মাধ্যমের কাছে করতে চান, সেই দাবিগুলো সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিতে চান, সরকারের দৃষ্টিতে নিতে চান, শিক্ষা দপ্তরের আধিকারিকদের দৃষ্টিতে নিতে চান এবং শিক্ষা দপ্তরের আধিকারিক যারা আছেন, স্কুল শিক্ষা অধিকর্তা থেকে শুরু করে অন্যান্যরাও সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে নিয়মিত সেখানে তারা তাদের বক্তব্য শোনার চেষ্টা করেন। স্কুলগুলোর কি অবস্থা, স্কুলগুলো পরিদর্শন করার পর কি পরিস্থিতি, স্কুল পরিদর্শনকালে কী কী বিষয় সেখানে দেখা যায়, সবকটি বিষয় সেখানে তারা জানার চেষ্টা করেন। আমরা এই কয়েকটি বিষয় যেমন আপনাদের কাছে তুলে ধরেছি, ঠিক তেমনি এই সময়ের মধ্যে খুদ ছাত্রছাত্রীরা শিক্ষক সংকটের জেরে তারা পঠন পাঠন যেমন লাটে উঠেছে, ঠিক তেমনি
তাদের স্কুলগুলোও স্বাভাবিকভাবে চলছে না। খুদ শিক্ষকরা সে কথাগুলো বলছেন। শিক্ষক না থাকার কারণে সেখানে প্রতিদিন সবকটি বিষয়ে সেখানে পঠন পাঠন সম্ভব হচ্ছে না, পঠন পাঠন করানো সম্ভব হচ্ছে না। আমরা সেদিক থেকে আরও কিছু বক্তব্য শুনি। বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের 25 তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে। নমস্কার, কে বলছেন? সেই বন্যার ফলে 1,25,000 মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং 17 লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 2400 টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 1800 টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে, সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না। অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে, হতাশায় ভুগছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন NSY এর পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয়। এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি, আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষ এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে। আরেকটা ডিমান্ড আমাদের ছিল যে আমাদের রাজ্যের মধ্যে গত 2-3 বছর ধরে ছাত্রছাত্রীরা ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ছাত্রছাত্রীরা যেন অনতিবিলম্বে ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পায় এবং এটা যেন তাদেরকে একটা সঞ্জীবনীর মতো হয়ে দাঁড়াবে, তাই আমরা এই ড্রেস গ্র্যান্টের জন্য স্যারের কাছে ডিমান্ড রেখেছি। তার পাশাপাশি আমরা বলে এসেছি যে রাজ্যের মধ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে কোনো প্রকারের সেখানে ভালো শিক্ষা নেই, স্কুলগুলোর মধ্যে টিচার নেই, শিক্ষা ব্যবস্থা নেই, একেবারে ভেঙে পড়েছে। আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কচিকাঁচা ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় এসে নামছে, শিক্ষকের দাবি করছে। যেখানে স্কুলগুলোতে শিক্ষক নেই, যেখানে শিক্ষার পঠন পাঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিয়ের নাম দিয়ে ছাত্রছাত্রীদের শোষণ করা হচ্ছে, এটা যেন বন্ধ করা হয়। আমরা এও বলে এসেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যার ফলে আমরা দেখেছি কলেজের মধ্যে 80% ছাত্রছাত্রী ফেল হয়েছে। তারা রাস্তায় এসে ধর্ণা দিচ্ছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। তাদের পাশ করাবে নাকি ফেল করবে সে বিষয়ে বলছি না, আমরা শুধু জানতে চাই এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই যে আমাদের রাজ্যের 80% ছাত্রছাত্রী ফেল করেছে এর দায় কে নেবে? কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, প্রিন্সিপাল নেই, ফ্যাকাল্টি নেই, তারা আমাদের কলেজগুলোকে একেবারে একটা বদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে পরিচালনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবগুলো বিষয় নিয়ে আজকে ত্রিপুরা প্রদেশ NSY এর পক্ষ থেকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি এবং এই দাবিগুলো উত্থাপন করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই যে পরীক্ষার ফি যেটা নেওয়া হচ্ছে সেটাকে কিভাবে লাঘব করা যায় উনি দেখবেন। পাশাপাশি ড্রেস গ্র্যান্টের বিষয়টা উনি আমাদের সামনে ফোন করে জানতে চেয়েছিলেন, ওনার দপ্তর সঠিক উত্তর ওনাকে জানাতে পারেনি, তাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার যে দপ্তরের কর্মচারী আছে এই তাদের সঙ্গে কথা বলে ড্রেস গ্র্যান্টের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে উনি দেওয়ার চেষ্টা করবেন। আর ওই পরীক্ষার ফি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে এটাকে উনি লাঘব করার চেষ্টা করবেন, এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আর যদি এটা না করা হয় তাহলে আগামী দিনে আমাদের ছাত্র সংগঠন আবারও এই দপ্তরে আসবো, প্রয়োজন বোধে শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা ঘেরাও করে আমাদের দাবি আদায় করার চেষ্টা করব। শিক্ষামন্ত্রী বলুন আর মুখ্যমন্ত্রী বলুন, কেউ দুষ্পতা ধোয়া নাই, তোমার পিছনে একটা না একটা কলঙ্ক আছে, কেউ বিরোধ করছে না, কারণ কেউ দুষ্পতা ধোয়া না, সবার পিছনে কিছু না কিছু আছে, তোমার লাভ হবে না। মানুষ শুধু শুনবে আর বলবে, দিতে পারবে না, কারণ তার দেওয়ার ইচ্ছে নেই। বুলেটিন একটা হলে পোস্টার আর পোস্টার চাপিয়ে বেরিয়েছে।
যে রাস্তা অবরোধ শ্যামপুর স্কুলের সামনে আপনারা অভিভাবকদের কি অভিমত রয়েছে? বিদ্যাজ্যোতি স্কুল আমরা আগে আসবো সরকারি স্কুল ওখানে তারা আছে না সিবিএসসি স্কুল করছে সিবিএসসি স্কুল করানোর পরে আমরা এটা পারতাম না এত টাকা পয়সা দিয়েছে আমরা দ্বারা সম্ভব সিবিএসসি স্কুলে যে মানে এরা কি চাঁদার হারটা বেশি? হ্যাঁ বেশি কয়েকদিন পরে তারা বলতেছে আজকে অত লাগবো কালকে অত লাগবো আজকে অত টাকা লাগবো আমরা তো এইটা দিতেছি ঠিক আছে খুব কষ্ট করে দিতেছি তারপরে কোনো আমরা পরিবর্তন হয়েছে না আমরা পুলাপান আরো খারাপের দিকে আমরা দেখতেছি তাহলে আমার কি লাভ হলো বিদ্যাজ্যোতি হইয়া স্কুলে পর্যাপ্ত মাস্টার শিক্ষক আসেনি? শিক্ষক আমরা তো গরিব মানুষ আজকের এই আন্দোলনের মূল ইস্যু কি? আমাদের স্কুল আগে ছিল আমাদের স্কুল আগে টিবিএসসি ছিল এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে বিদ্যাজ্যোতি হওয়ায় আমাদের স্কুলের যে ফি আছে সেই ফি বাড়ানো হয়েছে আমাদের পক্ষে সেই ফিস দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের প্যারেন্টসের পক্ষেও সম্ভব হচ্ছে না সেটা তার জন্য আমরা এই বিদ্যাজ্যোতি বন্ধ করে টিবিএসসি চাইছি টিবিএসসি আরও কারণ আছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে এত ফি দেওয়ার আমরা কি দরকার কোনো মেন স্ট্রাকচার নাই কোনো মানে নতুন লাইব্রেরি নাই বা ল্যাপটপ নাই বা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইতেছি না টিচারেরও অভাব আছে আর মানে আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাইতেছি স্কুলের মধ্যে তো আমরা অত ফি দিয়ে লাভ কিতা যদি আমরা যদি এমন সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা যদি না পাই আমরা নাই মানে তাহলে আপনাদের বক্তব্য কি মানে সিবিএসসি প্যাটার্ন বাদ হোক বিদ্যাজ্যোতি বাদ হোক? হ্যাঁ আমাদের এটাই যে উৎস হয়েছে মানে আমরা চাই যে আমরা বিদ্যাজ্যোতি বন্ধ হয়ে আবার টিবিএসসি দেওয়া হোক। এটা স্কুলের নাম কি? কিষানপুর ক্লাস 12 স্কুল। নমস্কার, কে বলছেন? আজকে রাসুর মুখ্যমন্ত্রী যেন জিজ্ঞাসা করবো না বলে আর কি আত্মীয়তার সমাজে একটা প্রেশন করে যে আমি আত্মীয়তার ভিত্তিতে আমি সব সমাধান করে দেবো আর যে কোনো অসুবিধা হোক না তোমার ঘরে জল যাবে বিদ্যুৎ পাবে রাস্তাঘাট হবে পরিবেশটা দেখবেন তুমি করবে বুঝেছি কারণ বহু জায়গাতে রাস্তাঘাট ভেঙে চলে কারেন্টটা পাচ্ছে না যখন রাত্রে কারেন্ট আসে দিনে আসে না দিনে আসে রাস্তা আসে না তুমি যেন ক্লিয়ারলি তোদের না হলে আমি পদত্যাগ করবো যে 8 ঘন্টার ভিতরে আর কি রাসুর এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি কিন্তু ওনারা বুঝতে চায় না কারণ সিবিএসসির গাইডলাইন এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার সেটা আমাকে মানতেই হবে পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারা 2-1 জন বুঝতে চায় না কিন্তু টোটাল এলাকাটা তো আসলে রুরাল এখানে তো আপনার এই অভিভাবক যারা রয়েছে তারা খেটে খাওয়া মানুষ তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা দরকার সেই হিসাবে আপনাদের যে স্কুল ফিস ধার্য করেছেন সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সেটা তো তারা দিতে পারছে না এই বিষয়টাকে কি মানবতার চোখে দেখা যায় স্কুল কর্তৃপক্ষ কি কিছু করতে পারবে? সেই জন্য আমরা একটা অপশান রেখেছি যারা দুর্বলতর শ্রেণী এসএমসি চেয়ারম্যান হিসেবে এসডিএম এবং আমাদের লোকাল থেকে একজন থাকে এবং আমরা সবাই মিলিয়ে ওদেরকে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে ছাড় দিচ্ছি ফিডা মুকুব করা হচ্ছে। তারা বলছে স্কুলে শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ত নাই মানে অভাব রয়েছে সেই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে? আমার মতামত আমাদের স্কুলে ককবরক 9 থেকে 12 পর্যন্ত আছে সেগুলির জন্য একজনও ককবরকের টিচার নেই পাশাপাশি জিওগ্রাফির প্রবলেম রয়েছে জিওগ্রাফি যে টিচার উনি ম্যাটারনিটি লিভে আছে প্রায় 9 মাস অনুপস্থিত থাকবে 9 মাস গেলে ওদের অনেকটাই সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস ব্যাঘাত করছে আমাদের এই বিষয়গুলি কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে আছে এবং ওনারা বলেছেন যে জিওগ্রাফির পর্যাপ্ত টিচার নেই কিন্তু 9 মাস তো সাংঘাতিক ব্যাপার না একটা সেশনের মানে ছাত্রের সেশনটাই পুরোটা বাতিল তাহলে তো এই জিওগ্রাফির ক্লাস কীভাবে হচ্ছে? আমি পাশাপাশি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি ম্যাটারনিটি লিভে থেকে ওই দিদিমণি ক্লাসের ব্যবস্থা করেছি সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়।
থেকে রেজিস্ট্রেশন ফিগুলি আমরা কালেকশন করতে পারি। পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট ফি আমরা 1000 টাকা নিয়েছি এবং অন্যান্য তাদের স্পোর্টস ফি, কালচারাল ফি, গভর্নমেন্ট অর্ডার মোতাবেক সেগুলি আমরা নিচ্ছি এবং সঙ্গে আমরা পিরিয়ডিক্যাল টেস্ট আমরা রায়া স্যারের কাছে রিকোয়েস্ট করছি যে বর্ণালী ম্যাডাম রে এখানে রেখা দিয়ে যাইতো। হ্যাঁ, তারপরে স্যারে আইএস স্যারে কিটা হইয়া গেছে মানে মাস্টাররা। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে দেখেন স্কুলের শিক্ষকের বিষয়ে যে আন্দোলন, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষক চেয়েছেন কিন্তু ছাত্র আছে, শিক্ষক নেই। এটা হলো একটা বিষয়। কারণ যারা আজকে ছাত্ররা যারা উরুদে আন্দোলন সামনে যে তাদেরকে অভিনন্দন জানাতে বাধ্য হয়, কারণ তারা তাদের বোঝাটা বুঝতে পেরেছে যে আমাদের শিক্ষা আলোকে প্রসারিত করতে হবে। এবং মূল বিষয় হলো যে বিদ্যাজ্যোতির নামে সেই সারা ত্রিপুরার যেসব ধরনের স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি কাগজে পত্র করে দিয়ে গেল, কিন্তু বাস্তবে সেটা কতটুকু হলো, কিন্তু সেটা আজকে সোনামুড়া যে দুলিয়া স্কুলের কারণ করে স্কুলের মধ্যে সোনামুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে আজকে প্রতিফলন হলো। কারণ এই সরকারের নেতা মন্ত্রী যে এই ধরনের কাগজে পত্র দেখানো হবে কিন্তু মানুষের জন্য কাজ করার কোনো মানসিকতা থাকে না। কারণ একটা বিদ্যাজ্যোতি স্কুলে পড়তে গেলে তাদের অনেক টাকার প্রয়োজন হয়, সমস্ত এই টাকা সবাই দেওয়ার সম্ভব নয়। কারণ এ ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা যে প্রেক্ষাপটে যে ত্রিপুরা রাজ্যের মানুষের যে অর্থনৈতিক এবং যে ইনকাম সোর্সটা কিন্তু অনেক কমে গিয়েছে। কারণ ইনকাম বলতে কোনো কিছুই নেই, কারণ কর্ম হারা হয়ে যাচ্ছে মানুষ। মূল আসলে এই রাজ্যে সরকার আমরা আবেদন করব, মানুষের সাথে প্রতারণা বেশি দিন করে থাকতে পারবে না। প্রতারণা না করার জন্য আমরা অনুরোধ করবো, বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন মানুষকে ছাত্রছাত্রীদেরকে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করব। না হলে মানুষ আরো বৃহত্তর ধরনের আন্দোলন হবে, কারণ না দাঁড়িয়ে পারছে না। কারণ আজকে যারা আন্দোলনে গিয়েছে তারাও তো সুশাসনের লোক, তাদেরও রয়েছে আত্মীয় স্বজন, ভাই অনেকে রয়েছে। কারণ তারা আজকে কি উত্তর দিবে? তারা যদি প্রশ্ন করে যে আপনাদের সরকার থাকাকালীন বিদ্যাজ্যোতি ঘোষণা করলো আমাদের শিক্ষক নেই, টেবিল নেই, বসার জায়গা নেই, বলেছে ছাত্ররা বলেছে, কিন্তু আসলে তাদের বড় বড় কথাই সবসময় সাংবাদিকের সামনে কথা বলবো, সাংবাদিকদের ধমকি কথা বলবে, প্রশ্ন করলে উত্তর দিতে গেলে ধমকি দিবে। আসলে এই রাজ্যে বেশি দিন টিকতে পারবে না, কারণ 5 বছর কাটিয়ে গেল অনেক রকম করে, আর বিগত 5 বছর এটাও কাটিয়ে যাবে। কারণ মানুষ প্রতিরূপ মানে নামতে বাধ্য হবে, কারণ মানুষের পিছ জন দেওয়ালে লেগে যায়, তখন দেওয়াল ঠেলে আর দেওয়া যায় না, তখন সামনের দিকে আসতে বাধ্য হবে। কারণ ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট বলুন, গ্রামগঞ্জের স্কুল কলেজগুলা বলুন, হসপিটাল, সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় আলোচনা করি। এই ত্রিপুরা রাজ্যে মানুষের নিরাপত্তা বলতে কোনো কিছু নেই। সমস্ত ক্ষেত্রে আমরা আশা করব সরকারের কাছে, সরকার তুমি মানুষের সাথে বেশি আর প্রতারণা করো না। প্রতারণা করতে গেলে সেই ফাঁদে আপনারাই পড়ে যাবেন। মানুষের যে কথা প্রতিশ্রুতিগুলা দিয়েছেন এই কাজ করুন, এবং বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন ছাত্রছাত্রীর জন্য, সেটাকে কাজ করার জন্য বাস্তবায়ন করো। ত্রিপুরার মানুষকে দেখাও, সেটাই আমরা টিভি24 মাধ্যমে। না হলে মানুষ রুখে দাঁড়াবে, কিন্তু তখন রুখে দাঁড়িয়ে যখন রাস্তায় নেমে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কারণ কেউ দেখাতে পারবে না, সেটাই আমরা টিভি24 মাধ্যমে বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ। এই বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের 25 তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে, এবং সেই বন্যার ফলে 1,25,000 মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, এবং 17 লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 2400 টাকার অধিক, এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 1800 টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে, সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না। অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে, হতাশায় ভুগছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন NSY এর পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয়। এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি, আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষে
এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে। আরেকটা ডিমান্ড আমাদের ছিল যে আমাদের রাজ্যের মধ্যে গত 2-3 বছর ধরে ছাত্রছাত্রীরা ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ছাত্রছাত্রীরা যেন অনতিবিলম্বে ড্রেস গ্র্যান্ট স্টাইপেন্ড পায় এবং এটা যেন তাদেরকে একটা সঞ্জীবনীর মতো হয়ে দাঁড়াবে, তাই আমরা এই ড্রেস গ্র্যান্টের জন্য স্যারের কাছে ডিমান্ড রেখেছি। তার পাশাপাশি আমরা বলে এসেছি যে রাজ্যের মধ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে কোনো প্রকারের সেখানে ভালো শিক্ষা নেই, স্কুলগুলোর মধ্যে টিচার নেই, শিক্ষা ব্যবস্থা নেই, একেবারে। নমস্কার, কে বলছেন? কমাতে বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, আজকের যে টপিক যে ছাত্র সংগঠন বা ছাত্র নেতারা বলছে 100-র মধ্যে 100 আমি সমর্থন করছি। আর প্রথমে বলবো যে প্রকল্পটা চালু করেছে বিদ্যার্থী, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমার ব্যক্তিগতভাবে। ত্রিপুরা মন্ত্রণালয় কর্তৃপক্ষ যে এরকম প্রকল্প চালু করার কোনো মানেই হয় না। কি সফলতা পেয়েছে তার মধ্যে মনে করুন এই যে সরকারের তথ্য অনুযায়ী যে এবারে যে বন্যা এসেছে, প্রত্যেক কৃষককে 1000 টাকা করে দিয়েছে, কত 17 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ওইসব কৃষক পরিবারের কি ছেলে মেয়েরা ওইসব বিদ্যালয়ে লেখাপড়া করে না? 1000 টাকা যদি পেয়েও থাকে, কিভাবে ওনাদের একটা পরিবারে মনে করুন ভাই বন্ধু জন আছে, 3 জন আছে, কোথায় যাবে এই টাকাগুলি? মানে আমি 100% সমর্থন করছি যে আজকের টপিকটা ছাত্র নেতায় বলছে। আর তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো দেখার বিষয়। কিন্তু আমাদের রাজ্যে ছাত্র আন্দোলন হয় কিন্তু আংশিকভাবে হয়, ঐক্যবদ্ধভাবে হয় না। পশ্চিমবঙ্গে দেখুন কি হয়েছে, প্রায় 40 দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানে কি বলবো হস্তক্ষেপ করতে হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের দেখবেন বলছে, ঠিক আছে, এটা আমি 100% সমর্থন করছি। কারণ বন্যা পরিস্থিতি চলে গেছে, এখন অনেক কৃষক পরিবারের ক্ষেত্রে মানে কি বলবো দিন আনে দিন খাই অবস্থা। তার মধ্যে দেখলাম 1000 টাকা করে, যাদের লক্ষ টাকা ক্ষতি হয়েছে 1000 টাকা করে দিয়েছে। ওদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে সব পরীক্ষার ফিস ভরবে? আমি বলবো যে ছাত্র যে সংগঠনের যতগুলি আছে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে ওই আজকের যে আপনাদের টপিকটা, এই টপিক্সের পক্ষে আন্দোলন গণ আন্দোলন গড়ে তুলব। সাধারণ জনগণ আমরা কলেজ উত্তীর্ণ প্রাক্তন আমরাও থাকবো সমর্থন। কেন এইসব অমানবিক কাজ করবে আর কি করবে? আমাদের রাজ্যের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন বাকিদের মাঝে টাকা নেই, কিছু নেই, কি করবে? তারপর এটা বড় একটা প্রাকৃতিক দুর্যোগ। এটা যেন মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুনেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুনেন নিয়ে গেলে ওইসব বলবো বিদ্যুৎ প্রকল্প চালু হয়ে গেল। বর্তমান মুখ্যমন্ত্রী হয়তো কিছু শুনবেন বলে আশা রাখি। হ্যাঁ, দেখুন প্রাক্তন শিক্ষামন্ত্রী তৎকালীন শুনেননি, তারপরে এবার বিদ্যুৎ সম্বন্ধে শুনেছেন। কয়েকটা বেসরকারি কোম্পানিকে ত্রিপুরা থেকে, যদিও ওনাদের কাছে 100-150 কোটি টাকা আমরা পাও না, আমরা রাজ্যবাসী, ফিটকো নামে একটা কোম্পানিকে তাড়িয়ে দিয়েছে 10টা ডিভিশনে। ওই রকম যেন কোনো মানে কি বলবো অন্যায়ের বিরুদ্ধে যেন জনগণ, বিশেষ করে ছাত্র সমাজ গর্জে উঠে। ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণ যারা কি বলবো নিরপেক্ষ, ওনারাও আসবে নিশ্চিত থাকুন। মানে আন্দোলন করতে গেলে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এটা পশ্চিমবঙ্গে শিখিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে দেখলাম মমতা ব্যানার্জি কতবার 5 বার না 6 বার ছাত্রদের নিজের বাসভবনে অফিসে ডেকেছেন। কারণটা কি? এরকম ঘটনা তো অনেক সারা ভারতবর্ষে অনেক কিছু, কিন্তু ওদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে মমতা ব্যানার্জির মতন দেশের ফুল খাওয়া রাজনীতিবিদ উনিও মানে পরোক্ষভাবে মাথা নত করতে হয়েছে ছাত্রদের কাছে। এটাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের ছাত্র যুব সবার কাছে বলবো। ধন্যবাদ।
ভেঙে পড়েছে। আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কচিকাঁচা ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় এসে নামছে, শিক্ষকের দাবি করছে। যেখানে স্কুলগুলোতে শিক্ষক নেই, যেখানে শিক্ষার পঠন পাঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে নাম দিয়ে ছাত্রছাত্রী। নমস্কার, টিভি24। আজকে অনেকদিন পর আমরা দেখলাম স্কুলের শিক্ষক চাই বলে রাস্তা অবরোধ। তো প্রতিনিয়ত আপনারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সমস্যাগুলির দিক দিয়ে আপনারা তুলে ধরেন জনসমক্ষে। তো বিষয়টা হলো, আমাদের ত্রিপুরার আমরা যারা জনসাধারণ আছে এবং যারা বেকার মহল বা শিক্ষা অনুরাগী যারা আছি, আমরা খুবই দুঃখিত এবং আমরা লাঞ্ছিত। আমরা ত্রিপুরা রাজ্যের প্রথম নজিরবিহীন ঘটনা হলো, আমাদের ত্রিপুরার যিনি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হয়ে আজ অব্দি একজন শিক্ষা দপ্তরের লোক নিয়োগ করতে পারলো না। এটাই দুঃখের বিষয় আর কি। উনি অথচ শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অথচ শিক্ষক নিয়োগ করতে পারলেন না। মানে কি বলবো, মানে খুবই খারাপ বিষয়। এবং অনেক বিএড হোল্ডার যারা আছে, বিএড যারা কমপ্লিট হয়ে আছে, তারা বসে আসছে কবে পরীক্ষা নেবে, এবং যারা টেট কোয়ালিফাই করে আছে ওদেরকেও কবে নিয়োগ করবে, এটারও একটা মানে ধোঁয়াশার মধ্যে আছে আর কি। কিছুদিন আগে আপনারা দেখতে মনে হয় আপনি পেয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ত্রাণ তহবিলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার একটা মানে রাস্তা খুঁজে পেয়েছিল। ওরা দেখাও করেছে যারা টেট কোয়ালিফাই শিক্ষক আছিল। তো ওরা ওদের কথা বলেছিল, একটা মেমোরেন্ডাম তুলে দিয়েছিল মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী আসলে হাসি মুখে খুবই মানে এমন ভাবে সাজিয়ে কথা বলছে যে বন্যাটা যাক, গেলে একটা চিন্তা ভাবনা করি। কিন্তু বন্যার জন্য যদি শিক্ষক নিয়োগের বদ্ধ হয়ে থাকে, তাহলে ত্রিপুরা রাজ্যে উন্নতের হাল তাহলে এরকমই হয়ে থাকবে আর কি। ত্রিপুরার জনসাধারণ দেখছে, অভিভাবক মহল দেখছে, বুদ্ধিজীবীরা দেখছে, সময়ে জবাব দেবে। তবে এটা মানে বেশি দিন যাবে না। অথচ এর আগে আমরা যিনি মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব দেব এবং রতনলাল নাথ মহোদয়, উনি কিন্তু রীতিনিয়ত এক্সামও নিয়েছে, শিক্ষকও নিয়োগ করেছে। এক যুগে 3600 শিক্ষক নিয়োগ করেছে উনি 2021 সালে, যারা টেট কোয়ালিফাই করেছিল। আর কিন্তু আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শিক্ষা দপ্তর উনার হাতে, মুখ্যমন্ত্রী তারপরে উনি 361 জনকে নিয়োগ করতে পারলো না। মানে খুবই মানে ভাববার বিষয়। ত্রিপুরার জনগণ আমরা মানে লজ্জিত। অন্য রাজ্যে গেলে আমাদের কথা শুনতে হয় ত্রিপুরার মধ্যে শিক্ষা ব্যবস্থার কি হাল। আপনাদের নিউজগুলি হ্যাপি ভিউজ, মানে ত্রিপুরা রাজ্যের অন্য রাজ্যের যারা আছে ওনারাও কিন্তু ফলো করে আপনাদের নিউজটিকে দেখে। তো আমরাও যারা জনসাধারণ আছে, আমাদের দূর দেশের যেমন পশ্চিমবঙ্গে, আমি বলি এখনো অন রেকর্ড আছে আমার কাছে, পশ্চিমবঙ্গের একজন নিবাসী বলছিল যে আমরা পশ্চিমবঙ্গে নাকি টেট পরীক্ষা দিলে মানে কবে রেজাল্ট হবে এটা তারা কেউ জানে না। অথচ মরে যেতে পারে, বয়সেও উত্তীর্ণ হয়ে যেতে পারে। কিন্তু এই ঘটনাটা আমাদের ত্রিপুরায় কিন্তু ছুঁয়ে অবস্থা হয়েছে। রোগ একটা, পশ্চিমবঙ্গের রোগটা ত্রিপুরাতে এসে পড়ছে এমন আর কি। তো নমস্কার, আপনাদেরকে কি বলবো, আপনারা তো অনেক নাম দিয়ে ছাত্রছাত্রীদের শোষণ করা হচ্ছে, এটা যেন বন্ধ করা হয়। আমরা এও বলে এসেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যার ফলে আমরা দেখেছি কলেজের মধ্যে 80% ছাত্রছাত্রী ফেল হয়েছে। তারা রাস্তায় এসে ধর্ণা দিচ্ছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। তাদের পাশ করাবে নাকি ফেল করবে সে বিষয়ে বলছি না, আমরা শুধু জানতে চাই এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে, এই যে আমাদের রাজ্যের 80% ছাত্রছাত্রী ফেল করেছে, এর দায় কে নেবে? কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, প্রিন্সিপাল নেই, ফ্যাকাল্টি নেই। তারা আমাদের কলেজগুলোকে একেবারে একটা বদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে পরিচালনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবগুলো বিষয় নিয়ে আজকে ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি এবং এই দাবিগুলো উত্থাপন করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই যে পরীক্ষার ফি যেটা নেওয়া হচ্ছে সেটাকে কিভাবে লাঘব করা যায় উনি দেখবেন। পাশাপাশি ড্রেস গ্যান্টের বিষয়টা উনি আমাদের সামনে ফোন করে জানতে চেয়েছিলেন, ওনার দপ্তর সঠিক উত্তর ওনাকে জানাতে পারেনি, তাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার যে দপ্তরের কর্মচারী আছে তাদের সঙ্গে কথা বলে ড্রেস গ্যান্টের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে উনি দেওয়ার চেষ্টা করবেন। আর ওই পরীক্ষার ফি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে এটাকে উনি লাঘব করার চেষ্টা করবেন, এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আর যদি এটা না করা হয় তাহলে আগামী দিনে আমাদের ছাত্র সংগঠন আবারও এই দপ্তরে আসবো, প্রয়োজন বোধে শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা ঘেরাও করে আমাদের দাবি আদায় করার চেষ্টা করবো এবং আদায় করে ছাড়ব।
যে রাস্তা অবরোধ শ্যামপুর স্কুলের সামনে আপনারা অভিভাবকদের কি অভিমত রয়েছে? বিদ্যাজ্যোতি স্কুল আমরা আগে আসবো সরকারি স্কুল ওখানে তারা আছে না সিবিএসসি স্কুল করছে সিবিএসসি স্কুল করানোর পরে আমরা এটা পারতাম না এত টাকা পয়সা দিয়ে আমরা দ্বারা সম্ভব সিবিএসসি স্কুলে যে মানে এরা কি চাঁদার হারটা বেশি? হ্যাঁ বেশি। নমস্কার, কে বলছেন? তারা বলতেছে আজকে তো আজকে অত লাগবো কালকে অত লাগবো আজকে অত টাকা লাগবো আমরা তো দিতেছি ঠিক আছে খুব কষ্ট করে দিতেছি তারপরে কোনো আমরা পরিবর্তন হয়েছে না আমরা পুলাপান আরো খারাপের দিকে আমরা দেখতেছি তাহলে আমার কি লাভ হলো বিদ্যাজ্যোতি হইয়া? স্কুলে পর্যাপ্ত মাস্টার শিক্ষক আসেনি? শিক্ষক আমরা তো গরিব মানুষ আজকের এই আন্দোলনের মূল ইস্যু কি? আমাদের স্কুল আগে ছিল টিবিএসসি ছিল, এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হওয়ায় আমাদের স্কুলের যে ফি আছে সেই ফি বাড়ানো হয়েছে। আমাদের পক্ষে সেই ফিস দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের প্যারেন্টসের পক্ষেও সম্ভব হচ্ছে না সেটা। তার জন্য আমরা এই বিদ্যাজ্যোতি বন্ধ করে টিবিএসসি চাইছি। টিবিএসসি আরও কারণ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে এত ফি দেওয়ার আমরা কি দরকার? কোনো মেন স্ট্রাকচার নাই, কোনো মানে নতুন লাইব্রেরি নাই বা ল্যাপটপ নাই বা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। টিচারেরও অভাব আছে। আর মানে আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাইতেছি স্কুলের মধ্যে। আমরা অত ফি দিয়ে লাভ কিতা যদি আমরা যদি এমন সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা যদি না পাই আমরা নাই। মানে তাহলে আপনাদের বক্তব্য কি মানে সিবিএসসি প্যাটার্ন বাদ হোক, বিদ্যাজ্যোতি বাদ হোক? হ্যাঁ, আমাদের এটাই যে উৎস হয়েছে, মানে আমরা চাই যে আমরা বিদ্যাজ্যোতি বন্ধ হয়ে আবার টিবিএসসি দেওয়া হোক। এটা স্কুলের নাম কি? শ্যামপুর ক্লাস 12 স্কুল। সামনে রেখে তারা আজকে রাস্তা এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ সিবিএসসির গাইডলাইন, এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার, সেটা আমাকে মানতেই হবে। পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা 2-1 বুঝতে চায় না। কিন্তু নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সময় তো শেষ, তো সংক্ষেপে বলে ফেলি। শিক্ষক চাই, শিক্ষক দিন। তো বিদ্যাজ্যোতি এমনি সরকারি ছিল, গার্জিয়ানরা বলছে, তো বলতে গিয়ে অনেক কিছুই বলছে, কিন্তু আজকে বিদ্যার মান উন্নয়নের জায়গা মানের অবনতি করছে। সত্যি যেটা এটা শিক্ষায় যদি এগিয়ে যেত তাহলে 80% ছাত্র বা ছাত্রী আপনার ফেল করতো না। এটা পড়াশোনার উপরে নির্ভর করে, তবে পড়াশোনার উপরে 100% নির্ভর করে না আমার যতটুকু জানা। তো শিক্ষামন্ত্রী সামনে শিক্ষক দিন, আপনার এসপি পদ থেকে বেরিয়ে আসুন, কি বলছে জনগণ শুনুন। এর আগে শিক্ষামন্ত্রী, আপনি এখন বর্তমানে মুখ্যমন্ত্রী, আপনি একটু দেখুন শিক্ষা ব্যবস্থা। এই বিদ্যাজ্যোতি টাকাও দেব, পাবো না পরিষেবা, তাহলে এটা কি বিদ্যাজ্যোতি? তো কিভাবে না, আপনি টাকা নেবেন, পরিষেবা দেন, পরিষ্কার। আমরা টাকা দিতে রাজি, কিন্তু পরিষেবা আপনাকে দিতেই হবে। এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। আপনারা শুনলেন এবং বিভিন্ন জায়গার কয়েকটি বিষয় আমরা উত্থাপন করলাম। সেদিক থেকে স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করলে হয়তো এই বাস্তব যে সমস্যা তার সমাধান হতে পারে। সেই উদ্যোগ তো সরকারকে নিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।